মাদ্রাসা সার্ভিস কমিশনের বাংলা ব্যাকরণের ক্লাসটা আজকে ছিল। তো এই বাংলা ব্যাকরণে অনেকগুলো পার্ট আছে, যেমন সমাস, কারক, বাচ্য, বাক্য, এরকম বিভিন্ন বিষয় রয়েছে। তো এর মধ্যে বেশিরভাগ সবার একটা ডিমান্ড ছিল যে শব্দ ভান্ডার সম্পর্কে একটু আলোচনা করে দিলে ভালো হয়। হ্যাঁ, অনেকে আবার ডাইরেক্ট বলছে যে স্যার শব্দ ভান্ডারটাই পড়ান, বাকিগুলো না হয় একটু থাক, শব্দ ভান্ডার থেকে কোশ্চেনের একটা ব্যাপার রয়েছে। এবার এক শব্দ ভান্ডার যদি এই ক্লাসটা আমি পড়াতে যাই, অনেক সময় লেগে যায়। তো আমি কিছু জিনিস একটু ধরে নিয়েছি, যে বিষয়গুলো সবাইকেই মানে একটু সূত্র ধরিয়ে দেওয়া বা এই জাতীয় কিছু একটু করে দেবো, যাতে সবাই নিজের মতো করে পড়তে পারে। ঠিক আছে, তো চলো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সিলেবাসটা দেখে নেবো। সিলেবাসে কি রয়েছে? সিলেবাসে কি রয়েছে? সিলেবাসে ধ্বনি এবং ধ্বনি পরিবর্তন এই পার্টে যেটা রয়েছে, ধ্বনির মধ্যে স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, তার শ্রেণীবিভাগ রয়েছে, মানে ধ্বনি শ্রেণীবিভাগ, তাদের যে ভাগ সেগুলো। তারপরে আসে ধ্বনি পরিবর্তন, তার সঙ্গে আসে সন্ধি, সবাই মোটামুটি জানি। তার সঙ্গে কি রয়েছে? শব্দ গঠন, উপসর্গ, অনুসর্গ, ধাতু, প্রত্যয়। এছাড়া তারপরে আসছে শব্দ ভান্ডার, যেটা আজকে আমরা একটু দেখব। তারপরে শব্দ ও পদ রয়েছে, যেখানে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, 5 প্রকার যে পদ রয়েছে সেই পদ সম্পর্কে এবং তাদের যে বিশ্লেষণ সেটা রয়েছে। কারক ও অকারক রয়েছে, তার সাথে সমাস, তারপরে বাক্য, বাক্যের আবার কিছু ভাগ দেওয়া আছে, যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি, এই যে ভাগটা বিশ্বনাথ কবিরাজের প্রথম সাহিত্য দর্পণ গ্রন্থে পাওয়া যায়, সেটা সম্পর্কিত ইনফরমেশন। তার সাথে সাথে বাক্যের দুটো অংশ রয়েছে, উদ্দেশ্য বিদেহ এবং উদ্দেশ্য সম্প্রসারক, বিদেহ সম্প্রসারক, এরকম কিছু পাঠ রয়েছে। বিশেষ্য খণ্ড, ক্রিয়া বিশেষণ খণ্ড, ক্রিয়া খণ্ড। আর তারপরে আছে যেটা বাক্যের গঠনগত ও অর্থগত শ্রেণীবিভাগ। বা গঠনগত বলতে ওই আমরা যেটা জানি যে কি সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য। অর্থগত দিকে প্রশ্নবোধক বাক্য আছে, বিস্ময়বোধক বাক্য আছে, এরকম নানান ভাগ আছে। আর এর পাশাপাশি আছে বাক্যের রূপান্তর, গঠন ও অর্থ অনুসারে কি রূপান্তর হচ্ছে সেগুলো। আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে বাচ্য পরিবর্তন। এইগুলো রয়েছে। আমরা এখানে শব্দ ভান্ডার সম্পর্কে আলোচনা করব। আর কিছু প্রশ্ন আমি তুলেছি, সেই প্রশ্নগুলো ক্লাস টেস্ট হিসাবে আমরা একটু আলোচনা করব। সেই প্রশ্নের ভিত্তিতে বেশ কিছু টপিক আমরা দেখে নেব, যেখানে বুঝতে সুবিধা হবে যে কোনভাবে করলে আমাদের সুবিধা হয়, কোনভাবে পড়লে, কিভাবে করলে কোন বিষয়গুলোকে আরো সহজে বুঝতে পারি বা মনে রাখা যায়। এই ধরনের কিছু টুকরো টুকরো বিষয় আমাদের দেখতে হবে। কারণ হচ্ছে এই মুহূর্তে আমাদের রিভাইজ ছাড়া এক্সট্রা নতুন করে কিছু করা সম্ভব নয়। আর রিভাইজ করতে গেলে 1 মাসে টোটাল যা আছে সেগুলোকে সেই মানে যা পড়া আছে তার উপরে ভিত্তি করে করতে হবে। ঠিক আছে, কারণ যে সিলেবাসটা আছে 1 মাসে কভার করা সম্ভব নয়। তো চলো আমরা দেখে নিই, প্রথমে কি আসছে? শব্দ ভান্ডার। আচ্ছা, শব্দ ভান্ডার ব্যাপারটা কি? সবাই মোটামুটি আমরা কম বেশি জানি যে শব্দ ভান্ডার কি। ভান্ডার বলতে আমরা কি বুঝি? আমরা ছোটবেলায় একটা জিনিস ব্যবহার করি, কি করেছি সেটা আমরা প্রত্যেকেই ঘট ব্যবহার করি, তাই না? করেছি না? যেখানে টাকা পয়সা রাখার ব্যাপার থাকে, টাকা, কেউ পয়সা রাখে, কেউ হয়তো নোট গুলোকে রাখে, তারপরে একসঙ্গে অনেকটা হয়ে যায়, তারপরে সেটাকে আমরা কি করি? সবার তোমার হচ্ছে ভেঙে চুরে কিছু একটা নতুন জিনিসপত্র নিয়ে আসি। তো ওখানে বিভিন্ন রকম বিষয় আমরা রাখি। সেগুলো কি কি? বিভিন্ন রকম টাকা পয়সা, 1 টাকা হতে পারে, 5 টাকা হতে পারে, 10 টাকা হতে পারে, এমন বিষয়। তো এখানে যে ভান্ডারটার কথা বলছি সেখানে বিভিন্ন ধরনের শব্দ রাখা। রাখা মানে আমরা যে ভাষায় কথা বলি, আমরা বাংলা ভাষায় কথা বলি, কিন্তু বাংলা ভাষাকে অনেকে বলছেন কি জগা খিচুড়ি ভাষা, কারণ এখানে সব ধরনের শব্দ এখানে আছে। তাই তো? আমরা মোটামুটি এটা জানি। চলো এই শব্দ একটু উৎসটা দেখে নেবো, যে কিভাবে আসছে, কোন জায়গা থেকে এসছে, কেমন করে এসছে। ঠিক আছে, তো সেই বিষয়টা আমরা একটু দেখবো। আচ্ছা, আমাদের যদি ইতিহাস সম্পর্কে একটু জানি, ঠিক আছে, আমরা যদি ইতিহাস সম্পর্কে একটু জানি তাহলে বুঝতে পারবো
একেবারে প্রাচীন যুগ যদি আমরা দেখি, যুগকে কটা ভাগে ভাগ করি আমরা সাধারণত? প্রাচীন, মধ্য, আধুনিক, এরকম ভাগ করছি। এই প্রাচীন, এরও আগে প্রাক ইতিহাস এরকম নানান কথা আমরা বলি। এবারে একটু আমরা মানে মনে রাখতে হবে যে আমাদের যে আলোচনাটা হচ্ছে মূলত বাংলা ভাষা, আর বাংলা ভাষার ক্ষেত্রে আমাদের এখানে আদি যে সমস্ত মানুষজন ছিলেন তাদের কিছু ভাষা ছিল, তাদের ভাষা আমরা যদি বলি এখানে প্রথম যে মানুষ বসবাস করতেন আমাদের ভারতবর্ষে, তারা কে ছিলেন বলতে পারবে? প্রথমে কারা বসবাস করত? অস্ট্রাল, তাই তো? আদি অস্ট্রাল জাতি প্রথমে বসবাস করত। তারপরে কারা আসছে? দ্রাবিড়, তারপর মঙ্গোলীয়, তারপর ভোটচেনীয়, এইরকম নানান জাতি তারা কিন্তু আমাদের এখানে বসবাস করত। প্রথম দিকে আদি অস্ট্রাল যে জাতি, তাদের সঙ্গে ধীরে ধীরে এরা একে একে মিশে গেছে, মিশে গিয়ে এরা একটা রূপ তৈরি করেছে ভাষার। সেই ভাষা যেটা আমরা ব্যবহার করি এখানে দেখো দেশি, সেই যে ভাষা এখানে মানুষ ব্যবহার করত দেশি। এদেশের মানুষরা প্রথম দিকে কালো কালো ছিল, ঠিক আছে? বর্ণগত দিক থেকে যদি আমরা দেখি, কালো মানুষ বসবাস করত। এই মানুষদের যে ভাষা ছিল সেটা কিন্তু দেশি হিসাবে আমরা তুলছি। এখানে আবার কিছু ব্যাপার আছে, তোমরা একটু মনে রাখবে যে এখানে অনার্য জাতি বলা হচ্ছে, অনার্য যে জাতি তাদের যে ভাষা সেটার কথা বলছে, ঠিক আছে? এবারে দেখো রবীন্দ্রনাথের একটা কবিতা আছে যে তারপরে কারা আসছে, কবিতাটা আমরা এর পরে দেখছি। তারপরে আসছে আর্য। এরা মূলত কি ছিল? যাযাবর। এরা যাযাবর ছিল। তাহলে এই যাযাবর এরা প্রথমে ভারতবর্ষে ঢুকলো। বিভিন্ন যে আমাদের গিরিপথ রয়েছে, তোমরা যদি আরেকটু আগে দেখো, আর্য ভাষা যেগুলো আছে সেখানে দেখলে বোঝা যাবে যে ইরানীয় আর্য, ভারতীয় আর্য দুটো ভাগ হয়ে গিয়ে ভারতবর্ষে একদল ঢুকে গেল আর একদল ইউরোপের নানা দেশে চলে গেল। তো ভারতে যারা ঢুকেছে তারা মূলত কি করতো? ঘোড়ায় করে যাতায়াত করতো, ঠিক আছে? তারা কি করলো? ভারতবর্ষে ঢুকে এদেশীয় মানুষদের বুদ্ধি বলে তাদের জয় করে নিয়ে বর্ণাশ্রম তৈরি করলো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র 4 শ্রেণী ভাগ করলো। এদের যে ভাষা আমরা পাচ্ছি সেটা কি ছিল? কেউ বলতে পারবে কি ছিল আর্যদের ভাষা? সংস্কৃত ছিল। সেইখান থেকে আমাদের বাংলাতে ঢুকেছে তৎসম, ঠিক আছে? এবার এই ভাষাটা একটু বিকৃত হয়ে বাংলায় কিছু ঢুকলো, সেটা হলো অর্ধ তৎসম। আরো পুরোপুরি পরিবর্তন হলো কি? তদ্ভব। এবার এর পরেও কিন্তু অনেক মানুষজন ভারতবর্ষে প্রবেশ করেছে, তাই না? এরপরে কারা ঢুকেছে এদেশে? শক, হুন, পাঠান, মুঘল, পর্তুগিজ, এরকম বিভিন্ন ব্যক্তিবর্গ তারা প্রবেশ করেছে এখানে। তাদের যে ভাষা আমরা পাবো সেটা কি তো চলে যাচ্ছে বিদেশি। তাদের যে ভাষাটা সেটা হচ্ছে বিদেশি, ঠিক আছে? এইভাবে দেখো যদি ভাগ করি তাহলে কিন্তু বুঝতে আমাদের সুবিধা হবে যে কাদের কোন ভাষা কিভাবে কি এসছে সেই বিষয়গুলো, ঠিক আছে? তো এছাড়া আরো একটা ব্যাপার দেখো, যখন আমরা এই দেশি মানুষজন তাদের ভাষা, তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব এই শব্দগুলো যখন যুক্ত হচ্ছে বা বিদেশি কিছু জিনিসপত্র মিশ্রণে তৈরি হচ্ছে, তখন সেটা হচ্ছে কি? মিশ্র ভাষা, ঠিক আছে? তাদের মিশ্রণে তৈরি হচ্ছে কি? মিশ্র ভাষা। এরকম ভাবে নানা ভাষা তৈরি হচ্ছে। এই যে আমরা শ্রেণীবিভাগ করি মৌলিক, তারপরে তোমার আরো অন্যান্য যে ভাগ রয়েছে সেগুলো কিন্তু এইভাবে পরে এসছে। আমরা তার একটা চার্টও পরে দেখে নেব। তো দেখো এবার এই যে আলোচনাটা করলাম সেটা এখানে পরপর দেখানো আছে। দেখো অস্ট্রিক, দ্রাবিড়, মঙ্গোলীয়, পর্চিনীয়, এরা ছিল অনার্য।
এদের ভাষাতে চলে আসছে দেশি হিসাবে। এদের কিছু উদাহরণ দেখো দিয়েছি, লাউ, ঝাঁটা, ডাব, ঝগড়া, ঠিক আছে, এই ধরনের শব্দ কিন্তু এরা ইউজ করতো, ব্যবহার করতো। ঠিক আছে, তারপরে ভারতীয় আর্য ঢুকলো, তৎসম আসলো তাদের মধ্যে দিয়ে। সেটা কি হচ্ছে, পিতা, মাতা ইত্যাদি ইত্যাদি, যে চন্দ্র, ঠিক আছে, সূর্য, এই যে শব্দগুলো, সেগুলো প্রবেশ করছে ভারতবর্ষে। তারপরে তৎসমটা সামান্য বিকৃত হয়ে কি তৈরি হচ্ছে, কৃষ্ণ থেকে কেষ্ট, এই যে উদাহরণ, বিষ্ণু, বিষ্টু, এই ধরনের যে শব্দগুলো সেগুলো তোমার ওই অর্ধ তৎসম হিসাবে পরিচিত হচ্ছে। ঠিক আছে, তারপরে কি আসছে, তৎসম যখন সম্পূর্ণ বিকৃত হচ্ছে, সেটা হচ্ছে প্রাকৃতর মধ্যে দিয়ে আসছে, এসে তদ্ভব হচ্ছে। ঠিক আছে, তদ্ভব, যেটা কৃষ্ণ থেকে কণ্হ থেকে কানু, এরকম কিছু উদাহরণ আমরা পাবো, যেটা একেবারে পরিবর্তন হয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে। ঠিক আছে, আর এর পরে যেটা আসছে পর্তুগিজ, ফরাসি, বিদেশি মানুষজন যারা এসছে, ঠিক আছে, তাদের যে ভাষা বিদেশি, সেটা যেমন চেয়ার, টেবিল, চা, চিনি, কফি, হরতন, ইস্কাপন, এইরকম ভাষা এসছে। আচ্ছা, একটু বলে দিই, এই যে তৎসম, তৎ কথার অর্থ সংস্কৃত, আর সম কথার অর্থ সমান। সংস্কৃতের যখন সমান, সেটা সরাসরি বাংলায় প্রবেশ করছে, তখন কিন্তু সেটা তৎসম হয়ে যাচ্ছে। এই বিষয়টা একটু প্রত্যেকে মনে রাখবে। আর অর্ধ তৎসম যখন হচ্ছে, সংস্কৃত থেকে কিছুটা পরিবর্তন হচ্ছে। এইভাবে পুরো শব্দ ভান্ডার মোটামুটি আমরা দেখলে বুঝতে পারবো 5টা টোটাল ভাগ আছে। এবার বিভিন্ন তোমার ভাষাতাত্ত্বিকগণ তারা বিভিন্ন রকম ভাবে এইগুলোকে ভেঙে চুরে নানান বিভাজন করেছে। এটা তো গেল। এবার সবাই প্রশ্ন করবে, স্যার এইগুলো তো জানি, কিন্তু এইগুলো মনে রাখবো কি করে, এই বিষয়গুলো কিভাবে মনে রাখবো? সেক্ষেত্রে আমি একটা দুটো পাঠ নিয়ে এসেছি, যেমন তৎসম শব্দ চেনবার যে উপায়, সেইগুলো কিভাবে আমরা মনে রাখবো। কারণ পরীক্ষায় দিতেই পারে যে ঝাঁটা শব্দটা কোন ধরনের শব্দ, কোন মানে ধরন থেকে ঝাঁটা শব্দটা এসেছে, আমরা দেশি শব্দ, সেটা মনে রাখবো কি করে? বা বলা হলো চন্দ্র শব্দটা কোন ধরনের শব্দ, বলে 4টে অপশন দিয়ে দিল, তৎসম, অর্ধ তৎসম, দেশি, তা বিদেশি, কি সেটা। তাহলে এইগুলো আমাদেরকে কিন্তু একটা সিস্টেমের মধ্যে দিয়ে মনে রাখতে হবে, না হলে কিন্তু মনে রাখা একটা বড় সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে যেমন 1 নম্বর দেওয়া আছে কি, খণ্ডত্বযুক্ত সকল শব্দই তৎসম হবে। যেমন বিদ্যুৎ, মৎস্য, দিৎসা, যুযুৎসা, উৎপন্ন, এই ধরনের। উৎকপালি, এটা ব্যতিক্রম, একটু মনে রাখবে, উৎকপালি মন্দভাগ্য অর্থে বাংলায় ঢুকেছে। পিৎজা, ইতালীয় ভাষা কিন্তু। এই যে ব্যতিক্রম, এগুলো কিন্তু মনে রাখতে হবে। নাৎসি, জার্মান শব্দ। গদ, গদ হিন্দি শব্দ। এই শব্দগুলো কিন্তু ব্যতিক্রম রয়েছে, কিন্তু বাকি এর বাইরে যা আছে সব কিন্তু কি তৈরি হচ্ছে, তৎসম শব্দ, যখন খণ্ডটা দিয়ে আমরা দেখব। ঠিক আছে, আচ্ছা তোমরা বুঝতে পারছো তো? এরকম থাকবে, হ্যাঁ হ্যাঁ, কোথাও সমস্যা হলে অবশ্যই বলবে। হ্যাঁ, তারপরে দেখো, হিন্দু ধর্মযুক্ত সকল শব্দই তৎসম, যেমন দুর্গা, মানে হিন্দু যে দেবদেবী আছে তাদের নাম, বা ওই ধর্মের সমন্বিত বেশ কিছু শব্দ রয়েছে যেগুলো তৎসম শব্দ হয়, যেমন দুর্গা, পূজা, মন্দির, ব্রাহ্মণ, রাম, লক্ষণ, এই ধরনের যে শব্দগুলো সব কিন্তু তৎসম শব্দের মধ্যে পড়ছে। তারপরে দেখো, এটা খুব গুরুত্বপূর্ণ, 10 দিক সংক্রান্ত যত শব্দ আছে তা তৎসম শব্দ হয়। যেমন 10টা দিক কি কি আছে, পূর্ব, এটা দিক ভারত, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈಋত, বায়ু, বুধ, অধ, এই যে শব্দগুলো রয়েছে, ঠিক আছে, এইগুলো দিয়ে কোনো শব্দ তৈরি হলে, যেমন দেখো উত্তর একটা দিকের নাম, ওর সঙ্গে সুরি যোগ করে উত্তরসূরি, উত্তরাধিকারী। দক্ষিণ দিয়ে দক্ষিণ হস্ত, পূর্ব দিয়ে পূর্বসূরি, পশ্চিম দিয়ে পশ্চিমমুখী, এই যে শব্দগুলো দেখো, এরকম ভাবে যখন তৈরি হবে তখন সেটা কিন্তু তৎসম শব্দের আওতায় পড়বে। তারপরে দেখো বহুবচনে, বহুবচন সম্পর্কিত তৎসম মানে শব্দ হচ্ছে তৎসম শব্দ বেশিরভাগ ক্ষেত্রে, যেমন বৃন্দ, গণ, বর্গ, মণ্ডলী, আবালি, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, মালা, রাশি, হ্যাঁ, রাজি, নিচয়, ব্রজ, এই ধরনের শব্দ। এরপরে দেখো ভূমণ্ডল সম্পর্কিত সকল তৎসম মানে সকল শব্দ হচ্ছে
তৎসম। যেমন পৃথিবী কেন্দ্রিক, চন্দ্র, পৃথিবী, চন্দ্র, সূর্য, এই যে মানে গ্রহ নক্ষত্র, তার মধ্যে যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো কিন্তু সব তৎসম শব্দের আওতায় পড়ে। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। তারপরে দেখো আবার কি বলছে, দীর্ঘই, দীর্ঘ, রি, দীর্ঘি, তারপরে দীর্ঘকার, রিকার এরকম থাকলে কিন্তু সেগুলো তৎসম শব্দের আওতায় পড়বে। ঠিক আছে, তারপরে যেমন দেখো ঈশ্বর, ঈশান, ঊর্ধ্ব, ঊর্মি, ঋষি, বৃষ্টি, এগুলো একটু মনে রাখতে হবে। তারপরে মধ্যাহ্ন ন যুক্ত সকল শব্দই তৎসম হবে। গণনা, বর্ণনা, তৃণ, তারপরে ক্ষীয়, ক্ষয়ময়, এইগুলো যখন যুক্ত থাকবে, যেমন লক্ষ্মী, লক্ষণ, হ্যাঁ, তারপরে পরীক্ষা, এই ধরনের যে শব্দ সেগুলো কিন্তু সব কি হবে, তৎসম শব্দের আওতায় পড়ছে। তারপরে দেখো তৎসম শব্দের উপসর্গ যুক্ত সকল শব্দ। তৎসম শব্দ মানে সংস্কৃত যে উপসর্গ আছে, কটা আছে সংস্কৃত উপসর্গ, কে বলতে পারে দেখি? 20টা। এই 20টা দিয়ে যে কটা শব্দ তৈরি হবে সব কিন্তু কি তৎসম শব্দের মধ্যে পড়বে। প্রহার, প্র দিয়ে, যেমন প্রহার, পরা, পরাজয়, অপমান, সম্মান, উপহার, এই পুরো মানে 20টা যদি উপসর্গের নাম মুখস্থ থাকে, প্র, পরা, অপনি, সম, অনু, অব, নি, দূর, বি, অধি, সু, উত, পরিপতি, অতি, অভি, অপি, উপ, অ, এই শব্দগুলো মনে রাখলে এর দিয়ে যতগুলো শব্দ তৈরি হবে পরীক্ষার হলে যদি এরকম দিয়ে দেয় বুঝতে সুবিধা হয়ে যাবে, তখন করা যাবে যে এটা তৎসম শব্দ কি অন্য শব্দ। তারপরে কি বলছে, বিসর্গ সন্ধি সাধিত বিসর্গযুক্ত সকল যে শব্দ সেগুলো কিন্তু তৎসম শব্দ হবে। বিসর্গ সন্ধি সাধিত মানে বিসর্গ সন্ধি দিয়ে যে সন্ধি তৈরি হচ্ছে, বিসর্গ সন্ধি, সেগুলো কিন্তু সব তৎসম শব্দের মধ্যে। যেমন দুস্থ, পরিষ্কার, আবির্ভাব, হ্যাঁ, মনক্ষুণ্ণ, ইতি, পূর্বে, আর কি আছে এদিকে মধ্যাহ্নস্বর যুক্ত বেশিরভাগ শব্দই তৎসম। আরো অনেকটা আছে, তোমরা এগুলো একটু যখন পড়বে খেয়াল করবে, দেখবে, বুঝতে পারবে। কিছু ব্যতিক্রম রয়েছে। কি সেই ব্যতিক্রম? দেখো, চন্দন তার, আমি একটা বাক্য তৈরি করেছি, তোমরা এরকম ভাবেও করতে পারো। হ্যাঁ, বাক্য তৈরি করে মনে রাখতে পারো, শব্দের প্রথম অক্ষর সেটা দিয়ে মনে রাখতে পারো। ঠিক আছে, বা সেইগুলো দিয়ে সাজিয়ে গুছিয়ে একটা শব্দ তৈরি হতে পারে, সেটা দিয়েও মনে রাখা যেতে পারে। আমি যেমন এখানে করেছি, চন্দন তার দাদার জীবনের গল্প শুনে নিদাঘ আভাস পেয়ে তনুর চাচা ও লতার জামাইকে সাথে নিয়ে জঙ্গলের সুড়ঙ্গ দিয়ে 5ম তলা বিশিষ্ট ভবনের শিখরে উঠে মস্তিষ্কে হস্ত রেখে গোল হয়ে আসন গেড়ে বসলো। এখানে এই যে সবুজ কালার যেগুলো আছে সেগুলো সব কিন্তু তৎসম শব্দ। এবার এইরকম এটা বড় বাক্য হয়েছে, কেউ যদি মনে করেন আমি ছোট করে মনে রাখবো, সেটাও হতে পারে। আবার কেউ যদি এটাকেই নিজের মতো করে মনে রাখাচ্ছে, চন্দন কার সঙ্গে, তার দাদার জীবনের, মানে চন্দন যে গল্পটা শুনছে সেটা কার, তার দাদার জীবনের, তাহলে দাদার এবং জীবন এই দুটো তৎসম শব্দ। গল্প শুনে নিদাঘের আভাস পেয়ে, তনুর চাচা, তনু এবং চাচা এই শব্দটা এটাও তৎসম। লতার জামাই, ঠিক আছে, সেটাও তৎসম। তারপরে জঙ্গলের সুড়ঙ্গ দিয়ে, হ্যাঁ, কোথা দিয়ে যাচ্ছে, জঙ্গলের সুড়ঙ্গ দিয়ে 5ম তলা বিশিষ্ট ভবনের শিখরে উঠে মস্তিষ্কে হস্ত রেখে গোল হয়ে আসন গেড়ে বসলো। এই যে ব্যাপারগুলো এরকম ভাবে তোমরাও তৈরি করতে পারো, তোমরাও ছোট ছোট, এটা আমি তো বড় করেছি, তোমরা আরো ছোট করে মনে রাখার জন্য বাক্যগুলো মজাদার ভাবে তৈরি করতে পারো। তো সেইভাবে যদি এই বিষয়গুলো মনে রাখো তাহলে দেখো হয়ে যাচ্ছে। দেখো আমরা তৎসম শব্দের 10টা নিয়ম পেয়ে গেছি। দিক যদি হয় তাহলে সেটা তৎসম, কেউ বলতে পারবে দুই একটা, দেখি কেমন বলতে পারো। এখানেই দেখো অর্ধেকটাও হয়ে যাবে। একটা তো দিকের গেল, আর কি হতে পারে তৎসম শব্দের মধ্যে, নিয়মের মধ্যে, দেখি কেমন সবাই শুনছে। বিসর্গ সন্ধি, হ্যাঁ, বিসর্গ সন্ধিযুক্ত, এটা একটা ব্যাপার। আর হ্যাঁ, মধ্যাহ্নস্বর একদম। তারপরে আরো কিছু ছিল, খণ্ডত্ব, একদম, হ্যাঁ হ্যাঁ, তৎসম শব্দ। আর কি আছে, অনুসর্গ ছিল না, অনুসর্গ, হ্যাঁ,
উপসর্গ, হ্যাঁ অনুসর্গ যেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে সেইগুলো সংস্কৃত যে অনুসর্গগুলো আছে সেগুলো প্র পরা আপনি সম এই ধরনের যেগুলো আছে, তাই না? দেখো এখানেই মনে থাকবে। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে এগুলো সমস্তটা সুবিধা হচ্ছে। আর কিছু ব্যতিক্রম থাকবে, সেগুলোকে আমাদের একটু মনে রাখতে হবে, তা না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, চলো তৎসম শব্দ এটা গেল। এবারে আমরা দেখব আরবি শব্দ। আরবি শব্দের ক্ষেত্রে দেখো এখানে একটা এই তিনটে বাক্য পরপর একটার সঙ্গে আরেকটা যুক্ত আছে। ঠিক আছে, দেখো নায়িকা দৌলতের আশায়, দৌলত বলতে এখানে তুমি ধন সম্পত্তি মনে করো। নায়িকা কোন একজন, সে দৌলতের আশায় শরবত খাচ্ছে, খেয়ে আলখাল্লা করছে। কি পড়ছে? আলখাল্লা পরে গায়ে আতর মাখছে। আতর মেখে কি করছে? নির্দিষ্ট তারিখে নবাব আকবরের জলসা ঘরে সেখানে যাচ্ছে। গিয়ে কি করছে? ওকে আগে শরবত খেয়ে নিল, নিয়ে কিন্তু আলখাল্লা গায়ে দিল, দিয়ে আতর টাতর মেখে সুন্দর হয়ে নবাবের সামনে গেল, যাতে তোমার কোন রকম কোনো সমস্যা না হয়। তারপরে কি হচ্ছে? নবাব আকবরের জলসায় ঘরে ঢুকছে, ঢুকে আজব কায়দায় গজল গেয়ে আর জৌলুস দেখিয়ে আজনবীদের মশগুল করলো। নবাব আকবরের জলসায় আজনবী যারা আছে তাদের সামনে সে আসলে কি করছে? সেখানে একটা নৃত্য পরিবেশন করছে হয়তোবা, এবং সাথে গজল গান করছে। তো এটাও হতে পারে। এর ফলে কি হচ্ছে দেখো, পুরো বিষয়টা একটু এরকম ছবি আকারে মনে রাখার চেষ্টা করতে হবে, যে নায়িকা প্রথমে কি হচ্ছে? দৌলত মানে ধন সম্পত্তির আশায় কি করছে? শক্তি বাড়িয়ে নিচ্ছে, তার জন্য শরবত খাচ্ছে, আবার দেখতে সুন্দরী হওয়ার জন্যে আলখাল্লা করছে, আতরও মাখছে, মেখে কোথায় যাচ্ছে? নবাব আকবরের জলসা করে যাচ্ছে। গিয়ে সেখানে আজব কায়দায় কি করছে? গজল গান করছে। ঠিক আছে, গজল গান করে আর জৌলুস দেখিয়ে আজনবীদের মশগুল করেছে। এদিকে দেখো কিছু তো মানে টোন টিটকিরি কাটা ছেলে মেয়ে থাকবে, তাই দেখো বলছে মহল্লার দুই ফাজিল আদমি আবির ও নাজিম আফিম খেয়ে ইনকলাব পত্রিকা পড়ে এই খবর পেয়ে তার দিকে ইশারায় গভীর নজর দিয়ে মস্করা করতে করতে বলল বা বলে, একদম খাসা। দেখো বাক্যগুলো একটা পরপর পরপর সিকোয়েন্স অনুযায়ী মনে রাখার চেষ্টা করো। মহল্লায় ফাজিল আদমি দুজন রয়েছে, ফাজিল ছেলে বলতে পারো আদমি, নাম কি? আবির, নাজিম এই ধরনের। আফিম খেয়ে কি করছে? ইনকলাব পত্রিকা পড়ছে, পড়ে সেই খবর মানে ইনকলাব পত্রিকা পড়ে এই খবর পেয়ে তার দিকে ইশারা করছে। ইশারায় কি করছে? নজর গভীর নজর দিয়ে মস্করা করতে করতে বলে, একদম খাসা। নায়িকা তখন তাদের মোলায়েম হাতে হালুয়া খাওয়ায়। নায়িকা যখন ওইটা শুনছে, শুনে ওটা একটু খারাপ লেগেছে, তারপরেও মোলায়েম হাতে কি করছে? হালুয়া খাইয়ে দিচ্ছে। দিয়ে কি করছে দেখো, বলছে কিন্তু বন্দুক দেখিয়ে বলে, শয়তান, মুসাফির, জল্লাদ, একটু সবুর কর। দেখো তাহলে কি, বন্দুক, শয়তান, মুসাফির, জল্লাদ সবগুলো কিন্তু এখানে পড়ছে আরবি শব্দ। একটু সবুর কর, যত ইচ্ছা তবলা বাজাতে পারবি, কিন্তু অন্তরে তুফান হাওয়া হাজির হলেও আদব কায়দা ভুলে আমার ইজ্জতে হামলা করবি না। দেখো, কারণ আমি মজলুম জননেতা কামালের আমানত। দেখো মজলুম, কামাল, আমানত, তারপরে কি হচ্ছে? তকদিরের দোষে আমি গরিব কিন্তু খারাপ না। তাহলে এই যে শব্দগুলো দেখো, বাক্য পরপর পরপর একটা সিকোয়েন্স তৈরি করে নিয়েছি আমি, যে এইভাবে করলে মোটামুটি আমার মনে থাকবে। এই শব্দগুলো যদি দেয় আমি কিন্তু ধরতে পারবো যে আরবি শব্দ, ফার্সি শব্দ, না কোন শব্দ। আমি একটা সংস্কৃতের পাঠ তৎসম শব্দ নিয়ে একবার দেখালাম, এবার আরবি শব্দ নিয়ে দেখালাম, বিদেশি শব্দের মধ্যে পড়ছে। ঠিক আছে, তারপরে দেখো কিছু ফার্সি শব্দ, ওগুলো কিন্তু ছাড়াও আরো অনেক আছে। হ্যাঁ, সব করতে গেলে প্রচুর বড়, মানে সব মনে তৈরি করা বিরাট একটা ব্যাপার। কিন্তু কিছু শব্দ আমাদের একটু পরিচিত, যেগুলো বেশিরভাগ সেগুলো থেকেই পরীক্ষায় আসে। যতগুলো কোশ্চেন আমি দেখেছি সেখানে বেশিরভাগ ক্ষেত্রে সব ওই জানাশোনার মধ্যেই এমন কিছু শব্দ তুলে দেয় যেগুলো আমাদের কিন্তু মনে হয় যে বিরাট কঠিন বা কাছাকাছি
কিন্তু আমরা পারছি না। সেই শব্দগুলোকে একটু আমাদের বেশি করে মনে রাখার জন্য এই ধরনের বাক্য তৈরি করে নিতে হবে, তাহলে দেখবে পুরো বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। এরপরে দেখো ফার্সি শব্দ। ফার্সি শব্দ কি? খোদা ফেরেশতার মাধ্যমে পয়গম্বরকে বলে দিলেন যারা নামাজ রোজা করবে তাদের জন্য বেহেশত, আর গুনাহ করলে দোজখ। এটা নিশ্চয়ই সবাই বুঝতে পারছো। সাধারণ খোদা, ফেরেশতার, পয়গম্বর, নামাজ রোজা, বেহেশত, গুনাহ, দোজখ, এই শব্দগুলো সব কিন্তু ফার্সি শব্দ। তারপরে দেখো আরেকটা তৈরি করা আছে, আন্দাজে কম বেশি খরচ না করে নগদ টাকায় রেশমের পর্দা কিনে। আন্দাজে কম বেশি খরচ করতে বারণ করছে, বলছে না করে নগদ টাকায় রেশমের পর্দা কিনে মোহর শাহ ফৌজের অছিলায় শহরে এসে ময়দানের সামনে দোকান থেকে জিলিপি খেয়ে মফস্বলে ফিরে গেল। ঠিক আছে, শহরে এসেছিল, এসে ময়দানের সামনে দোকান থেকে একটা জিলিপি খেয়ে আবার চলে গেছে, আর রেশমের একটা পর্দা কিনেছে। তো এই যে ব্যাপার দেখো, একেবারে মানে পরপর সহজ থেকে সহজতর পদ্ধতি। আমার মনে হয় এরকম ভাবে যদি কেউ মজা করে করে প্রতিটা বিষয় তৈরি করে, তার ক্ষেত্রে এই শব্দ ভান্ডারের শব্দগুলো সম্পর্কে অনেক বেশি ধারণা হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো এবার আর আপাতত তুলিনি, কারণ অনেকগুলো পাঠ রয়েছে, তোমরা এরকম ভাবে পুরো বিষয়টা তুলতে পারো। যেমন আমি যদি আরেকটু বলি যে পর্তুগিজ শব্দ আমাদের খুব পরিচিত একটা, কে বলবে? খুব পরিচিত, রান্নাঘরে থাকে, সেটা ছাড়া আমাদের খাওয়া সম্ভবই নয়। আলু। আলু ছাড়তে পারি আমরা? আলু কিন্তু পর্তুগিজ শব্দ, ওদের থেকে এসছে আমাদের এখানে। তারপরে চীনা ভাষা যদি বলি, কিছু শব্দ আছে যেগুলো আমাদের খুব পরিচিত, চা, চিনি, হ্যাঁ, এই ধরনের শব্দ দেখবে যে একেবারে ইজিয়েস্ট ব্যাপার রয়েছে। ঠিক আছে, এইগুলো একটু যদি মনে রাখা হয়, হরতন, ইস্কাপন, রুইতন, এই ধরনের শব্দ কিছু রয়েছে, যে শব্দগুলো তোমার কিছু আরবির মধ্যে পড়ছে, কিছু পর্তুগিজের মধ্যে পড়ছে, এইগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, স্ক্রিন কেউ একজন দেখতে পাচ্ছে না বলছে, তোমার মনে হয় নেটওয়ার্কের ইস্যু রয়েছে, তুমি একটু দেখে নাও। হ্যাঁ, তুমি একটু লেফট করে আবার ঢোকো, দেখো, তাহলে দেখতে পাবে। আর সবাই দেখতে পাচ্ছ কি স্ক্রিনটা? হ্যাঁ, পাচ্ছি পাচ্ছি। আচ্ছা, বেশ। তো দেখো এইভাবে পুরো বিষয়টা এইবার, যেমন আমি এখানে রামেশ্বর এর একটা ছবি এখানে তুলেছি, রামেশ্বর আহ তোমার হচ্ছে যে ভাষার বইটা রয়েছে সেখান থেকে। এখানে একটা চার্ট উনি করেছেন, মৌলিক শব্দ শব্দ বা নিজস্ব শব্দ, আগন্তুক আর নবগঠিত। মৌলিকের মধ্যে কোনটা ফেলছে? তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব। এইগুলোর মূল উৎস কি? আমি বলছিলাম কারা এসেছিল? আর্য জাতি, তাদের, তাই না? তাদের থেকে এবার এদের আবার সিদ্ধ তৎসম, অসিদ্ধ তৎসম, এরকম নানান ভাগ করেছে। কিন্তু মূল যে ভাগ দেখো তৎসম, সেখান থেকে কিছুটা পরিবর্তন হয়ে যখন বাংলায় প্রবেশ করছে অর্ধ তৎসম, তারপরে তদ্ভব। তদ্ভব আবার ভাগ করছে নিজস্ব তদ্ভব, কৃতঋণ বা বিদেশি তদ্ভব, এই দ্রাবিক অস্ট্রিক জাতির যে কিছু, সেইগুলো এখানে কিছুটা ঢুকিয়েছে। তারপরে দেশীয় শব্দের মধ্যে এখানে অস্ট্রিক, দ্রাবিড়, ওদের কথা আবার চলে আসছে। ঠিক আছে, তারপরে আহ এখানে আবার অনার্য, আর্য আবার ভাগ করেছে, কারণ পরবর্তীকালে আমরা দেখতে পাবো ওই যে হিন্দি বা আরো যে সমস্ত মারাঠি ভাষা টাষা, সেগুলো কিন্তু অনেকটা কি হচ্ছে, ওই আর্যরই কিছুটা পরিবর্তনশীল রূপ। ঠিক আছে, একদিকে দেশির মধ্যে পড়ছে, আবার আরেকটা আর্য ওই পাঠের মধ্যে পড়ছে। ঠিক আছে, আচ্ছা, এছাড়া আগন্তুক যেটা আছে তার মধ্যে বিদেশি একটা পার্ট আমি বলেছিলাম, যেমন ইংরেজি। ইংরেজি তো আমরা প্রচুর জানি, টেবিল, চেয়ার, তাই না? এই ধরনের শব্দ। জার্মান শব্দ, জার্মান শব্দ আমি একটা বলেছিলাম, নাৎসি, ছিল না? খণ্ডত্বযুক্ত শব্দ, যেটা ওখানে সবগুলো হচ্ছিল, কিন্তু এরকম কিছু ব্যতিক্রম ছিল যার মধ্যে নাৎসিটা ছিল। ফরাসি রয়েছে, তারপরে ইতালীয়, পর্তুগিজ, এরকম প্রচুর শব্দের ভাগ রয়েছে। আর একটা পার্ট, এদের এই যে পাঁচটা পার্ট, তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, এদের মিশ্রণে তৈরি হচ্ছে নবগঠিত শব্দ। ঠিক আছে, যেগুলো দিয়ে কি হচ্ছে, কিছু কখনো কখনো অংশবিশেষ যুক্ত হয়ে তৈরি করছে শব্দ, কখনো আবার পুরোপুরি তৈরি হচ্ছে। যেমন হসপিটাল, ধোঁয়াশা, ঠিক আছে, এই হেড পণ্ডিত, হেড মাস্টারমশাই, এই শব্দগুলো কিন্তু মিশ্র শব্দের মধ্যে পড়ে যাচ্ছে। তো এইগুলো একটু তোমরা ভালোভাবে যদি দেখো ব্যাকরণ বইতে,
আশা করছি সুবিধা হবে, কারোর কোনো সমস্যা হওয়ার কথা নয়। ঠিক আছে, এবারে আমরা কি করব, অন্যান্য যে পাঠগুলো রয়েছে সেইগুলোকে দেখবো এবং তার সাথে সাথে সেইগুলোকে একটু বিশ্লেষণ করব। ঠিক আছে, চলো সবাই মোটামুটি উত্তর দেওয়ার চেষ্টা করবে। চলো, ক্লাস টেস্টের পার্ট কিছু নিয়ে এসেছি, এই ধরনের করলে অনেক সুবিধা হবে। হুম, দেখি কে বলতে পারে আগে। কারক বিভক্তি নির্ণয় করতে বলেছে। স্যার অধিকরণ কারক। আচ্ছা, আর কেউ? কর্তৃকারক। আচ্ছা, অধিকরণ যে বলছো কেন অধিকরণ কারক, আর কর্তৃকারক যে বলছো কেন কর্তৃকারক? স্যার হাতে মানে কোথায়, হাতে হবে একটা বলেছে। আচ্ছা, একটা স্থান এই ধরনের কিছু বুঝে দিচ্ছ, তাই তো? আর স্যার হাত বললে স্যার হ্যাঁ, স্যার কর্মকারক হয়েছে। আচ্ছা, শুধু যদি হাত হয় তাই না, কিন্তু হাতে বললে অধিকরণ। হাতে হাত দুটো একসঙ্গে রয়েছে। এবং এখানে দেখো দুটোতেই বিভক্তিটাও তুলে দেওয়া হয়েছে। তাহলে এটা সমধাতুজ হতে পারে, মানে কর্তৃকারক হতে পারে। আচ্ছা। হাত একসঙ্গে থাকবে। আচ্ছা, আর কেউ? সবাই একটু চেষ্টা করো, ভুল হোক না, ভুল হতে হতে আমরা শিখবো। কথা না বুঝতে পারলাম না। কর্তৃকারকে শূন্য বিভক্তি। আচ্ছা, আমরা এবার দেখে নিই। অধিকরণ কারকে শূন্য বিভক্তি, এ বিভক্তি এবং শূন্য বিভক্তি। এ বিভক্তি কেন? এই হাতে এ আর হাত শূন্য, শূন্য বিভক্তি, তাই তো? এবারে একটা বিষয়, আচ্ছা একটু সাউন্ড হচ্ছে কারোর একটা, হ্যাঁ, যখন কথা বলবে তখন অন করবে। আচ্ছা, এবারে একটু বলি, কারক আর অকারক দুটো পার্ট আছে। অকারক, আচ্ছা কারক কি? এটা কিন্তু জানতে গেলে প্রথমে আমাদের একটু পদ জানতে হবে। পদ কত প্রকার আছে? পদ স্যার স্যার দু প্রকার, কি? নামপদ আর আচ্ছা, বেশ, নামপদ ও ক্রিয়াপদ। আমি যদি বলি সব্যয় এবং অব্যয় দুটো ভাগ আছে, সেটা কি হবে? সেটা হবে। সেটাও হবে। আলটিমেটলি পদ কিন্তু কত প্রকার? 5 প্রকার, তাই না? বিশেষ্য, তারপর বিশেষণ, তারপর সর্বনাম, অব্যয়, সর্বনাম, অব্যয়, আর হচ্ছে ক্রিয়া, তাই তো? এবার এই যে 4 প্রকার, এই 4 প্রকারের সঙ্গে 4 প্রকারকে ওই যে নামপদ বললেন, কে? নামপদ, এটাকে বলছে নামপদ, আর বাকি যেটা আছে সেটা ক্রিয়াপদ। এই নামপদের সঙ্গে যখন ক্রিয়াপদের একটা সম্পর্ক প্রকাশ করবে কোনো বাক্যে, তখন হবে কারক। আর যদি সম্পর্ক না হয়, এদের নিজেদের মধ্যেই শুধু সম্পর্ক তৈরি হয়, যেটা এখানে যাবেই না, ক্রিয়াপদ পর্যন্ত আমার লাগছেই না, তখন সেটা হয়ে যাচ্ছে অকারক। ঠিক আছে, কারক আর কি পাচ্ছি আমরা? অকারক। এবারে একটু দেখো, কারক কত প্রকার? কর্তৃ, কর্ম, কর্ম, করণ, অপাদান, তারপর নিমিত্ত, আর আছে অধিকরণ, তাই তো? এই 6 প্রকার আছে কারক। এবার কর্তৃকারক বেসিক ভাবে আমরা একটু মনে রাখতে পারি, কে বা কারা, এইটা দিয়ে যখন ক্রিয়াকে প্রশ্ন করা হবে তখন সেটা কর্তৃকারক হবে। আমি বললাম যে রাম ভাত খায়, এখানে কে ভাত খায়? দেখো ক্রিয়াকে প্রশ্ন করছি, তাহলে রাম, এখানে কিন্তু এটা কর্তৃকারক, বেসিক উদাহরণ। তারপরে কি আসছে? কর্মকারকে কি, কাকে, এই ধরনের যখন রাম কি খায়? ভাত খায়, তাহলে এটা কর্মকারক। ঠিক আছে, তারপরে করণ কারকের ক্ষেত্রে দ্বারা, দিয়া, এই ধরনের কিছু শব্দ এখানে কিন্তু থাকবে, দ্বারা দিয়া কর্তৃক
থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু বাক্যটা এমন ভাবে তৈরি থাকবে, বোঝাই যাবে যে এটা করণ, মানে যে শব্দটার তলায় দাগ থাকবে বা যেটাকে হাইলাইট করে দেওয়া থাকবে, সেটার পাশে সেটাকে দিয়ে যখন প্রশ্ন করা হবে তখন কিন্তু বোঝা যাবে যে এটা করণ কারকের মধ্যে পড়ছে। তারপরে অপাদান কারকের ক্ষেত্রে হইতে, থেকে এই ধরনের থাকবে। নিমিত্তর ক্ষেত্রে জন্য, নিমিত্ত। অধিকরণের ক্ষেত্রে স্থান, কাল, পাত্র, পাত্র, তাই তো, পাত্র, এবার সময়, সেটাও বলবো, কাল মানে সময়। এইভাবে পুরো বিষয়টা দেখো চলে আসছে। তাহলে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, কারকের মূলত এই এই বেসিক ধারণা করলে একটু হবে। এইবারে প্রশ্ন হচ্ছে কর্তৃকারকেরও কিছু ভাগ আছে, কর্তৃ, কর্ম, করণ, অপাদান, নিমিত্ত। এগুলো যদি আমরা একটু ক্লাস আলাদা আলাদা করে পেতাম সুযোগ, তাহলে করলে বিরাট সুবিধা হয়ে যেত। একদম ইজি পদ্ধতি রয়েছে, যে পদ্ধতিগুলো একটু মনে রাখলে হয়ে যাবে। ঠিক আছে, এরপরে অকারকের ক্ষেত্রে আমরা দুটো ভাগ পাবো। কি সেটা? সম্বন্ধ আর সম্বোধন। সম্বন্ধ মানে এখানে দেখবে র, এর এই ধরনের শব্দ থাকে, আর সম্বোধনটা হচ্ছে কাউকে উদ্দেশ্য করে ডাকা। আমরা যখন কাউকে উদ্দেশ্য করে ডাকছি, ওহে তুমি কোথায় যাবে, ওহের তলায় দাগ, এই যে ডাকা এরকম বোঝাবে, তখন কিন্তু সেটা সম্বন্ধ পদ। ঠিক আছে, এগুলো কিন্তু একটু মনে রাখার চেষ্টা করলে খুব ভালো হয়। যদি পারো, নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা আছে, ওইটাকে চোখ বোলালে অনেকের অনেক উপকার হবে, খুব সহজ ভাবে রয়েছে। ঠিক আছে, এইগুলো একটু দেখবে, দেখলে এর এই সম্বন্ধ পদের এরকম ভাগ আছে বিভিন্ন, কিন্তু অনেক ভাগ, মানে একটা ক্লাসে সম্ভবই নয়। নেক্সট দেখি এটাকে বলতে পারে শুদ্ধতা বিচার করতে বলেছে। বলো দেখি, সহজ আছে এটা। প্রথমে একটা অশুদ্ধ, তারপর একটা শুদ্ধ মনে হচ্ছে। আচ্ছা, প্রথমেরটা হচ্ছে অশুদ্ধ, আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে শুদ্ধ। আচ্ছা, হ্যাঁ, ছেলেটা চুরি করেছে, এটা তো নির্দেশক, অবজ্ঞা, ওটা তো অবজ্ঞা বোঝায়নি। আর কেউ? সবাই একটু উত্তর দাও, আমরা এই কজনই আছি আমরা। হ্যাঁ, নিজেদের মতো করে উত্তর দেবো, ভুল হতেই পারে। হ্যাঁ, 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 আচ্ছা, আচ্ছা, ওটাও আমরা একটু আলোচনা, আমি বললাম তো কোশ্চেন ধরে আমরা কোশ্চেনের মধ্যে ঢুকবো। হ্যাঁ, একদম আমি সেইভাবে সেটিং করেছি যাতে সবার একটু সুবিধা হয় সবগুলো থেকে। হ্যাঁ, চলো দেখে নি, দুটোই শুদ্ধ হচ্ছে। আচ্ছা, এবার অবজ্ঞা ব্যাপারটা কিরকম ভাবে দেখিয়েছে। অবজ্ঞা মানে ছেলেটা চুরি করেছে, ওর প্রতি আমাদের একটা কেমন কেমন ধারণা তৈরি হচ্ছে, সেই জন্য। আসলে নির্দেশকটা কি প্রথমে একটু বলো, নির্দেশক? কাউকে উদ্দেশ্য করে যখন কিছু বলা হচ্ছে তখন সেটা হচ্ছে কিন্তু নির্দেশক, এবং সেখানে টি থাকতে পারে, টা হতে পারে, খানা হতে পারে, তাই না, এরকম হতে পারে। এই নির্দেশক আবার বিভিন্ন রকম ভাবে হয়, যেমন সম্মান অর্থে হয়, আবার কি হতে পারে শ্রেণী মানে আদর অর্থে হতে পারে। হ্যাঁ, আমি এই কারণেই একটু তুলেছি যাতে বুঝতে সুবিধা হয়। এই ধরনের যদি কোনো প্রশ্ন তুলে দেয় যে সম্মান অর্থে নির্দেশক, একটা বাক্য দিয়ে দিল, আদর অর্থে নির্দেশক, একটা বাক্য তুলে দিল। তারপরে বলছে যে পরিমাণ, যদি পরিমাণ অর্থে বলা হয় নির্দেশক, আমরা বলি না। হ্যাঁ, হুম, আমি বলছি স্যার, অবজ্ঞা এরকম কি ভাগ আছে? ভাগ তো অবজ্ঞা আলাদা ভাগ আছে। না, অবজ্ঞাগত বাক্য সেটা আলাদা, আসলে এর বিভিন্ন ভাগ আছে। কিরকম ভাবে, মানে নির্দেশকটা কি অর্থে হচ্ছে সেইটাকে প্রকাশ করছে, এমনি ইন্ডিভিজুয়াল নির্দেশকের কোনো ভাগ নেই।
ঠিক আছে, আমি একটা আসলে পরীক্ষা দেখেছি, আমি বিহারের যে কোশ্চেনটা আমি সেটা দেখলাম, সেখানে এইরকম ভাবে একটা বাক্য তুলে ওইরকম একটা লাইন নেই ভাগ, অথচ ওই বোঝার সুবিধার্থে করা আছে বইতে, দেখলাম সেই ধরনের একটা তুলে দিয়েছে, দিয়ে বলছে এটা আহ এই নির্দেশক বা এই ভাগ। ঠিক আছে, আমি এইটাকে ওই জন্য সবার সামনে একটু দেখাই, যে যাতে এই বিষয়টা বুঝতে সুবিধা হয় সবার। ঠিক আছে, যেমন পরিমাণ যদি বলি, এতটুকু ছেলের কি বুদ্ধি, দেখো এখানে এই টুকু শব্দটা, এতটুকু অল্প বোঝাচ্ছে না, পরিমাণ বোঝাচ্ছে না, এই ধরনের। তারপরে আমি যদি আরো একটা বলি, এখানে এরকম সংখ্যা অর্থে নির্দেশক, সংখ্যা অর্থে বোঝাচ্ছে, সংখ্যা অর্থে যদি বলি সেটা কি হতে পারে, তিনটি শালিক ঝগড়া করে, ঝগড়া করে, তিনটি শালিক, এই তিন মেন শব্দ, সংখ্যা আর সঙ্গে টি যুক্ত আছে, তাই এটা সংখ্যাবোধক নির্দেশক বা সংখ্যা নির্দেশক। ঠিক আছে, এরকম হতেই পারে, দিতেই পারে। এবার দিলে বইতে যদি এরকম থাকে বলতেই পারে যে এখান থেকে তো আমি তুলেছি, কিছু বলার থাকবে না তখন। এই জন্য এই জিনিসগুলো না একবার অন্তত চোখ বুলালে ভালো। হুম, তারপরে এইবার যেটা আসছে, এটা বোঝা গেছে তো, এইভাবে একটা তৈরি যদি করে প্রশ্ন। ঠিক আছে, এবারে দেখো বিভক্তি বলছে, এ বিভক্তিকে তির্যক বিভক্তি বলা হয়। হ্যাঁ, এখানে একজন প্রশ্ন করছে যে এ বিভক্তি হবে না তে বিভক্তি হবে না কে বিভক্তি হবে, তির্যক বিভক্তি। আচ্ছা, তির্যক বিভক্তি কাকে বলে, বিভক্তি কাকে বলে? বিভক্তি কাকে বলে? এই যে বাক্যগুলো তৈরি হচ্ছে, এই বাক্যগুলোর ক্ষেত্রে এক একটা পদ যুক্ত আছে, কিন্তু এগুলো সব পদ, কিন্তু এটা যখন ইন্ডিভিজুয়াল কোনো আলাদাভাবে বসবে, যখন শুধু ছেলেটা বলবো, ছেলেটা, তখন কিন্তু এটা হচ্ছে একটা শব্দ, কিন্তু যখন বাক্যের মধ্যে বসবে তখন এটা কিন্তু একটা পদ। তাহলে পদ আর শব্দের মধ্যে পার্থক্য কি? কে বলতে পারবে পদ আর শব্দের মধ্যে পার্থক্য? আসলে পদ হতে গেলে না, তার সঙ্গে যখন শব্দ থাকবে শব্দের সঙ্গে একটা বিভক্তি যুক্ত থাকে, প্রত্যেকটা পদে বিভক্তি, সে হতে পারে এ বিভক্তি, তে বিভক্তি, অন্তস্থ বিভক্তি হতে পারে, শূন্য বিভক্তি হতে পারে। ঠিক আছে, শূন্য বিভক্তি হতে পারে, র বিভক্তি হতে পারে, এর বিভক্তি হতে পারে, এরকম বিভক্তি হতে পারে। এইগুলো হচ্ছে কি, সব এক একটা কিন্তু বিভক্তি। আর তির্যক বিভক্তিটা কাকে বলে? যে বিভক্তি ওই যে ছ প্রকার আমরা কারকের কথা বললাম, সেই ছ প্রকার কারকেই ব্যবহৃত হয়, সেই বিভক্তিকে বলা হয় তির্যক বিভক্তি। ছটা কারক, সেই ছটা কারকের প্রত্যেকটাতেই আছে তির্যক বিভক্তি। ঠিক আছে, যেমন এ বিভক্তি, এটা কিন্তু সবার মধ্যে বসে, তে বিভক্তিটাও সবার মধ্যে বসে, কে বিভক্তিটাও সবার মধ্যে বসে, এগুলো সব কিন্তু একে অপরের সঙ্গে মানে কি হচ্ছে, প্রত্যেকটা পত্রিকারকের ক্ষেত্রেও বসে, কর্মকারক, করণ, অপাদান, নিমিত্ত, অধিকরণ, ওই ছয় প্রকার কারকে বসে। তার জন্যে এই তির্যক বিভক্তি হিসাবে এ, তে, কে এই তিনটেই হয়, এটা কিন্তু মনে রাখবে, বলতেই পারে যে তির্যক বিভক্তির একটি উদাহরণ বলে তিন চারটে বিভক্তি দিয়ে দিল। ঠিক আছে, বোঝা গেছে বিষয়টা? কে বুঝতে পারেনি এখানে? তির্যক বিভক্তিটা বোঝা গেছে? আচ্ছা, একটু উত্তর দিলে, হ্যাঁ, না বুঝতে পারলে হুম হুম হুম। হ্যাঁ, তিনটেই হবে, এবং এই তিনটে কেন হবে তার কারণটা হচ্ছে, ওই যে কারক আছে, কারক কত প্রকার আছে? ছয় প্রকার, এই ছয় প্রকার কারকের প্রত্যেকটাতেই এই তির্যক বিভক্তি গুলো বসে। তার জন্য এটা কি হচ্ছে, তোমার এর উদাহরণ হচ্ছে এ, তে এবং কে বিভক্তি। পরের পাঠে যাই আমরা, পরের প্রশ্ন।
বলছে নিচের দেওয়া বিবৃতিগুলোর শুদ্ধতা বিচার করো। বলছে আগে, কাছে, বই এগুলি উৎসগত দিক থেকে তদ্ভব অনুসর্গের উদাহরণ। আর একটা কি বলছে, একটি ক্রিয়াজাত অনুসর্গের উদাহরণ হলো দিয়া। জানা আছে? দুটোই শুদ্ধ। দুটোটা শুদ্ধ হবে, হ্যাঁ হ্যাঁ, দুটোই হ্যাঁ, শুদ্ধ হবে। দুটোই শুদ্ধ। দুটোই শুদ্ধ। আচ্ছা, কেন শুদ্ধ হবে? আগে কাছে এগুলো তদ্ভব অনুসর্গের উদাহরণ। আর আচ্ছা ক্রিয়াটা ক্রিয়া আচ্ছা, অনুসর্গটা কি? অনুসর্গটা কি? অনুসর্গ হচ্ছে হুম, পদের পরে যেটা বসে মানে আলাদা ভাবে। একদম। যখন একাধিক পদ বাক্যে বসছে, হ্যাঁ বাক্যে বসছে, বাক্যকে একেবারে মানে কমপ্লিট একটা বাক্য তৈরি করার ক্ষেত্রে অনেক সময় আমাদের অনুসর্গের দরকার হয়। সে আলাদা আলাদা ভাবে বাক্যে বসছে, কিন্তু কি হচ্ছে, ওই শব্দের সঙ্গে যুক্ত হচ্ছে না, তাই তো? কোনো শব্দের সঙ্গে যখন যুক্ত হয়ে যাবে তখন হয় বিভক্তি, না হয় নির্দেশক হয়ে যাবে যুক্ত হলে। আর অনুসর্গের নিজস্ব অর্থ থাকবে। হ্যাঁ, আর বিভক্তি এবং ওর ক্ষেত্রে নির্দেশকের ক্ষেত্রে কিন্তু কোনো অর্থ থাকবে না। এইবার একটা প্রশ্ন আসে, বিভক্তি এবং নির্দেশক বুঝবো কি করে? বিভক্তি শব্দের সঙ্গে জুড়ে বসে, আর নির্দেশক আলাদা হবে। না, নির্দেশক আমি বললাম যে তিনটি শালিক ঝগড়া করে, একটু আগে বললাম। নির্দেশক হচ্ছে শব্দ পদের পরে, কিন্তু ওটা হচ্ছে যুক্ত ভাবে বসবে, আর অনুসর্গ হচ্ছে আলাদা ভাবে বসবে। হ্যাঁ, অনুসর্গ আলাদা। আমি বলছি যে বিভক্তি বিভক্তি হচ্ছে আর নির্দেশক, এই দুটো বললাম আমি। হ্যাঁ, আর অনুসর্গ তো আমরা জানি আলাদা করে বসছে, কিন্তু দুটোই দেখো কোনো একটা শব্দের পরে যুক্ত হয়ে বসছে, তাই না? কিন্তু তার বিভক্তির পর নির্দেশক বসে। আচ্ছা, হ্যাঁ একদম একদম, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু মনে রাখবে। আর একটা হয় নির্দেশক নির্দেশ করা বোঝায়, বিভক্তিতে কিন্তু ওই রকম ব্যাপার থাকে না, তাই না? এরকম ব্যাপারটা থাকে না, তার জন্য এটা কি হচ্ছে। আর এই জায়গাটা একটু মনে রাখবে, অনুসর্গ কিন্তু উৎস অনুযায়ী তিন প্রকার। অনুসর্গ হচ্ছে উৎস অনুযায়ী তিন প্রকার। তোমরা এটা পড়েছো, তৎসম অনুসর্গ, অর্ধ তৎসম, আর একটা আছে তদ্ভব অনুসর্গ। তিনটের উদাহরণও রয়েছে। তৎসম হচ্ছে দ্বারা, দিয়া, কর্তৃক এই ধরনের। অর্ধ তৎসম হচ্ছে আগে, কাছে, ছাড়া এই ধরনের শব্দ। তদ্ভব হচ্ছে দারুণ, বরাবর, বাবদ, বনাম এই ধরনের শব্দ। এগুলো মনে রাখলে হবে উৎস অনুযায়ী অনুসর্গ, ঠিক আছে? আর গঠনগত দিক থেকে কিন্তু অনুসর্গ কিন্তু দুটো আছে। সেই দুটো কি কি? একটা হচ্ছে শব্দজাত, আর একটা, হ্যাঁ একদম, ক্রিয়াজাত। ঠিক আছে? শব্দজাত বলতে যেসব অব্যয় শব্দ অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয়, অব্যয় শব্দ। ঠিক আছে? এইখানে একটু খেয়াল রাখবে, এই যে তৎসম বললাম, অর্ধ তৎসম, তৎসম আর এর সঙ্গে বিদেশি, এই তিনটে শব্দ কিন্তু শব্দজাত। আর ক্রিয়াজাতর মধ্যে বাকিগুলো পড়ছে, যেটাতে কাজ করা টাইপেরটা বোঝাবে। যেমন হইতে, চেয়ে, থেকে, করে, এই ধরনের কিন্তু ক্রিয়াজাত অনুসর্গ। করে বা করিয়া, হ্যাঁ শুদ্ধ ভাষার ক্ষেত্রে করিয়া, এই ধরনের শব্দ, এটা কি হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ। এগুলো একটু খেয়াল করবে, ঠিক আছে? এবং তার জন্য দেখো ক্রিয়াজাত অনুসর্গ এখানে দিয়া, সেটা দিয়া বা থেকে এই ধরনের যে ব্যাপারটা থাকছে, তখন কিন্তু সেটা কি হচ্ছে, শুদ্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এটা গেল। এখানে কারোর বুঝতে অসুবিধা? তাহলে আমরা কি পেলাম অনুসর্গের ক্ষেত্রে? দেখো তিনটে বিষয় পেলাম, একটা বিভক্তি, একটা নির্দেশক, আর একটা অনুসর্গ। বিভক্তি বাক্যের মধ্যে যে পদ থাকে সেই পদগুলোতে যুক্ত থাকে, নির্দেশক সেই পদগুলোর মধ্যে যুক্ত থাকলেও নির্দেশক ইন্ডিভিজুয়াল বসছে, নির্দেশ করা বোঝায়।
আর বিভক্তির পরে গিয়ে বসে। আর অনুসর্গ হচ্ছে কোনো পদ যখন বাক্যে বসছে তারপরে আলাদাভাবে বসছে, এর অর্থও থাকে, তাই তো? আর নির্দেশকের ক্ষেত্রে অনুসর্গের ক্ষেত্রে উৎস অনুযায়ী 3 প্রকার অনুসর্গ পাচ্ছি আমরা: তৎসম অনুসর্গ, অর্ধ তৎসম আর তদ্ভব। আর তোমার গঠন অনুযায়ী অনুসর্গ হচ্ছে শব্দজাত আর ক্রিয়াজাত। শব্দজাত অনুযায়ী এর আবার কি হচ্ছে, তৎসম, অর্ধ তৎসম আর বিদেশী, সেইগুলো শব্দজাতের মধ্যে পড়ছে। আর ক্রিয়াজাতর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে কাজ করা এই ধরনের যখন বোঝাবে। পরেরটা চলো, জনে জনে ডেকে বলছি, এটার কারক নির্ণয় করতে হবে। করণে বিপ্সা, কর্মে বিপ্সা, সমধাতুজ কর্তা, সমধাতুজ করণ। কর্মে বিপ্সা। তো কর্মে বিপ্সা। কেন কর্মে বিপ্সা? কর্মে বিপ্সা। জনে জনে মানে কাকে কাকে ডেকে বলছি। কর্মপদটা যখন, প্রথম কথা আগে আমাদের বুঝতে হবে এটা কোন পদ। জনে জনে ডেকে বলছি, কাকে ডাকছি, কি বা কাকে। হ্যাঁ, কি বা কাকে ছিল না, মনে আছে? আমি প্রথমে যখন দেখিয়েছিলাম কি বা কাকে থাকলে কর্মকারক হয়। এইবার একই শব্দ দুবার বসাচ্ছি, মানে পুনরাবৃত্তি বোঝাচ্ছি, এইরকম যখন হবে তখন সেটা কর্মে বিপ্সা হবে। আর যদি করণে বিপ্সা বলি, করণ কারক কখন হয়? কে বলতে পারবে করণ কারক কখন হয়? করণ কারক, যখন তারা দিয়া হ্যাঁ, দ্বারা দিয়া থাকে, আর ওটা মূলত হচ্ছে কি করে, কাজ সম্পন্ন করে। হ্যাঁ, তোমার হচ্ছে কোনো কাজ বোঝায়, যেমন দুবার করণ ব্যবহৃত হবে এখানে, ঠিক আছে? আচ্ছা, এবার তারপরে সমধাতুজ কর্তা, সেখানে কি হবে? লেখক লিখে দিয়েছে, গায়ক গান গাইছে। একদম একদম একদম, বাহ, একদম। কর্তা যখন একই ধাতু থেকে উৎপন্ন হবে, কর্তা উৎপন্ন হবে আর ক্রিয়া উৎপন্ন হবে, তখন সেটা হবে সমধাতুজ কর্তা। আর সমধাতুজ করণটা কি হবে? একই ধাতু থেকে যখন করণ এবং ক্রিয়া উৎপন্ন হবে, তাই তো? যেমন মায়ার বাঁধনে বেঁধেছ, এই মায়ার বাঁধনে বেঁধেছ, বাঁধনের দ্বারা, তাই তো? বাঁধনের দ্বারা বেঁধেছ, বাঁধ মূল ধাতু, সেই ধাতু থেকে উৎপন্ন হচ্ছে। আর যদি সমধাতুজ কর্ম বলি আমরা, কত গান হলো, কত গান হলো তো গাওয়া, সমধাতুজ কর্ম। আমি বলছি কত গান হলো যে গাওয়া, তাহলে গান সমধাতুজ কর্ম বললে কি কর্ম, কত গান, কি গাওয়া হলো, গান কি, তাহলে প্রথমে পেয়ে গেলাম কর্ম। এইবার কোন কর্ম? সমধাতুজ কেন বলছি? গান আর গাওয়া এর মূল গা ধাতু থেকে এসছে, ঠিক আছে? গা থেকে গান আর গা থেকে গাওয়া, দুটোই দেখো, একটা কি ক্রিয়া আর একটা কর্ম, তাই না? কর্ম এবং ক্রিয়া দুটোই কিন্তু গা ধাতু থেকে উৎপন্ন হচ্ছে, তার জন্য এটা সমধাতুজ কর্ম হচ্ছে। নেক্সট, এটার উত্তর কর্মে বিপ্সা। পরেরটা, শিক্ষকের উপদেশ ছাত্রদের মেনে চলা উচিত। এটিতে অ্যাকচুয়ালি কর্ম সম্বন্ধ কর শিক্ষকের বন্ধ কর নিমিত্ত কর্ম সম্বন্ধ। কি মেনে চলুন। আচ্ছা, চলো দেখে নিই কর্তৃ সম্বন্ধ। শিক্ষকের উপদেশ, এখানে প্রধান কে? শিক্ষক না? কর্তা হিসাবে কে পাচ্ছি? শিক্ষক, তাই তো? তার কথা আমরা পাচ্ছি। এইটা একটু মনে রাখবে যে শিক্ষকের উপদেশ, কার উপদেশ? শিক্ষকের, ঠিক আছে? মেন আছে শিক্ষক, তার জন্য কর্তৃ সম্বন্ধ আসছে। এবার একটা কথা বলে দিই, সম্বন্ধ পদের এই যে ভাগটা, এটা মূলত 6টা আছে: কর্তৃ সম্বন্ধ, কর্ম সম্বন্ধ,
করণ, নিমিত্ত, আর কি আছে, অপাদান, অধিকরণ, সবকটার সম্বন্ধ রয়েছে। যেখানে যেটা বোঝাবে তার সঙ্গে সম্পর্ক, শুধু সেখানে সম্বন্ধ পদের ক্ষেত্রে দুটো বিভক্তি হয়, এর আর একটা হয় হচ্ছে র। এই দুটো বিভক্তি একটু খেয়াল রাখবে। এইবার আমরা বুঝবো কি করে যে সম্বন্ধ পদ কোনটা আর সম্বন্ধ পদ হবে কি হবে না। দেখো এখানে আমরা যদি প্রশ্ন করি, ক্রিয়া পর্যন্ত আমার পৌঁছাতে লাগছে না, কার উপদেশ? আমরা বলেছিলাম কি সম্বন্ধ অকারক না? অকারকের একটা পার্ট হচ্ছে কি সম্বন্ধ। সম্বন্ধ, তাই না? তাহলে সম্বন্ধ পদে কিন্তু ক্রিয়ার সঙ্গে সম্পর্ক থাকবে না, থাকবে কার? নিজেদের যে বাক্য, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, তাদের মধ্যে সম্পর্ক থাকবে। ঠিক আছে? আর একটু ডিটেলস হলে ভালো হতো, যাই হোক একটু বোঝার চেষ্টা করো। যদি কোথাও কনফিউশন থাকে, পরে যদি কখনো মনে হয় যে এটা বুঝতে অসুবিধা হচ্ছে, দরকার হয় স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে, আমরা তো পিডিএফ পাঠিয়ে দেবো, পাঠিয়ে দিলে বা এই ধরনের কিছু পড়তে গিয়ে বুঝতে সমস্যা হলে পাঠালে আমরা অবশ্যই চেষ্টা করব সেটার একটা হেল্প করে দিতে। ঠিক আছে? তো দেখো শিক্ষকের উপদেশ এখানে একটু খেয়াল রাখবে যে যখন অকারক বলছি তখন কিন্তু ক্রিয়ার সঙ্গে সম্পর্ক থাকছে না, বাক্যের অন্যান্য যে পদ তাদের মধ্যে সম্পর্ক থাকছে, আর তার জন্য এটা কি তৈরি করছে? কর্তৃ সম্বন্ধ পদ। ঠিক আছে? আর এখানে একটা জিনিস সবসময়, অকারকের ক্ষেত্রে সম্বন্ধ হোক বা সম্বোধন হোক, যখনই আমরা বলবো তখন ক্রিয়ার সঙ্গে কোনো সম্পর্ক পাবে না, এটা মনে রাখবে। চলো তারপরে বিভক্তি প্রধান কারক হলো, এইখানে একটু বুদ্ধি খাটাতে হবে। করণ কারক দিয়ে বা দ্বারা। এইগুলো একটু খেয়াল রাখতে হবে, এটা কর্তৃকারক হবে। হ্যাঁ, মানে তিনটে পার্ট আমরা পাবো, একটা হচ্ছে বিভক্তি, বিভক্তি প্রধান কারক, একটা হচ্ছে অনুসর্গ প্রধান কারক, আর একটা হচ্ছে বিভক্তি ও অনুসর্গ প্রধান কারক। বিভক্তি প্রধান কারকের মধ্যে কোনগুলো পড়ছে? কর্তৃ, কর্ম, অধিকরণ, আর আছে সম্বন্ধ। অনুসর্গ প্রধান কারক করণ, অপাদান, নিমিত্ত। আর বিভক্তি অনুসর্গ দুটোতেই বসতে পারে, সেটার ক্ষেত্রে কিন্তু করণ, নিমিত্ত, অপাদান, অধিকরণ। এবার তুমি বলতে পারো যে স্যার এখানে শুধু এরকম ভাবে দিলেন কারণ এই জায়গাটা একটা শব্দ যোগ দেওয়া, শুধুমাত্র বিভক্তি প্রধান কারক, আমি সেটা বুঝতে ভুলে গেছি, শুধুমাত্র বিভক্তিটাকে চিহ্নিত করে, সেখানে অন্য কোনো কিছু বোঝাবে না, তখন কর্তৃকারক। এগুলো একটু মনে রাখবে, এর চার্টও তৈরি করা আছে ওই 19 বইটাতে, একটু দেখলে বুঝতে পারবে। চলো এরপরে আমি, তুমি ও তারা ইজিক্যাল টু আমরা, এটি যে সমাসের উদাহরণ, এটা বলতে পারা উচিত। অ্যাক্সেস দ্বন্দ্ব। আচ্ছা অ্যাক্সেস দ্বন্দ্ব কিভাবে হয়? অ্যাক্সেস দ্বন্দ্ব সর্বনাম দিলে যখন একটা হ্যাঁ পদে পরিণত হয়। আচ্ছা এরকম হতে পারে, অনেকগুলো পদ মিলে যখন একদম একদম এটাই মেন, অনেকগুলো পদ যখন একটা পদ পরিণত করবে তখন সেটা হয়ে যাবে অ্যাক্সেস দ্বন্দ্ব। এরপরে
সমর্থক দ্বন্দ্ব যদি বলি, সমর্থক দ্বন্দ্ব একই অর্থ বোঝাবে এমন দুটো পদ নিয়ে যখন দ্বন্দ্ব সমাস তৈরি হবে, যেমন ব্যবসা বাণিজ্য, বাণিজ্য, তাই না? ব্যবসা মানেই তো বাণিজ্য, সরি ব্যবসা ও বাণিজ্য সমর্থক কিছুটা, মানে নয়, একসঙ্গে পুরো বললে ভুল হবে। ব্যবসা এবং বাণিজ্য দুটো কথাটা কিন্তু সাধারণ অর্থে দেখলে একদম পুরোপুরি একই, ঠিক আছে? হাটে বাজারে, হাট বাজার, হাটে বাজারে না, হাটে বাজারে যখন বলবো তখন আবার সেটা কোন সমাস হয়ে যাবে? হাট বাজার বললে সমর্থক দ্বন্দ্ব হতে পারে, কিন্তু হাটে বাজারে যখন বলবো অভিভাবক। এইখানে খেয়াল রাখবে, এই যে বিভক্তি রয়েছে, এ বিভক্তি, এখানেও দেখো এ বিভক্তি, এরা কিন্তু উঠে চলে যাচ্ছে না, এখানেও আছে, এখানেও কিন্তু থেকে গেছে। তার জন্যে এই যে বিভক্তিগুলো রয়েছে, অলোফ দ্বন্দ্ব, এক্স্যাক্টলি, হ্যাঁ, অলোফ দ্বন্দ্ব। বিপরীতার্থক দ্বন্দ্বের মধ্যে কি পড়বে? বিপরীতটা বোঝাবে, তাই না? ভালো মন্দ। ভালো মন্দ, সুখ দুঃখ, পাপ পুণ্য, এগুলো যখন আমরা মাঝখানে ও যুক্ত করে দিচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে। এবার আমরা তো দ্বন্দ্ব কথাটা জানলাম, সমাসের অনেকগুলো পার্ট রয়েছে। কটা পার্ট আছে সমাসের শ্রেণীবিভাগ করলে? কটা পাবো? 6টি। 6টি। কি কি? দ্বন্দ্ব সমাস, হ্যাঁ কর্মধারয় সমাস, বহুব্রী সমাস, তৎপুরুষ সমাস, হ্যাঁ, আর নিত্য নিত্য সমাস। সমাস, অব্যয়ভাব সমাস, অব্যয়ভাব সমাস। নিত্য সমাস ব্যতিক্রমের মধ্যে পড়ে যাচ্ছে। দ্বন্দ্ব দ্বিগু অব্যয়ী, দ্বন্দ্ব দ্বিগু অব্যয়ীভাব, তারপর তৎপুরুষ, কর্মধারায়, আর কি আছে? আর একটা আছে, বহুব্রীহি। বহুব্রীহি। এই 6 প্রকার আমরা আগে পড়ে এসেছি। এখন কিন্তু যারা ভাষাতাত্ত্বিক হিসাবে আছেন তারা কিন্তু 9-10 এর ক্ষেত্রে এর সঙ্গে আরো 3টে যোগ করছে। সেই 3টে কি কি? অলোপ বা অলোক, আর কি? বাক্যাশ্রয়ী, আর ওই যে নিত্য সমাস, তাই না? গ্রামান্তর, এটা করলে কোন সমাস, এটা কোন সমাস হবে? নিত্য সমাস, অন্য গ্রাম। নিত্য সমাস, অন্য গ্রাম। অন্য থাকলে অন্তর হয়, মনে রাখবে, বা অন্তর থাকলে অন্য হয়, এরকম ভাবে মনে রাখতে হয়, কিছু কিছু সূত্র আছে, ঠিক আছে? সেইভাবে মনে রাখলে পুরো সমাসটা মনে থাকবে। এইবার দেখো, এই যে 3 প্রকার, এরা কিন্তু এই 6 প্রকারের ভাগ, কিন্তু যেহেতু 9 প্রকার ভাগ তৈরি করছে, এখন আমাদের এইটু একটুখানি খেয়াল রাখতে হবে, ঠিক আছে? যেমন অলোপ, অলোপের ক্ষেত্রে কি হয়? অলোপ দ্বন্দ্ব, অলোপ বহুব্রীহি, আছে না? অলোপ। তারপরে বাক্যাশ্রয়ী সমাসের ক্ষেত্রে রূপ, রস, গন্ধ ও স্পর্শ, দেখো দ্বন্দ্ব সমাসের মধ্যে পড়ে যাচ্ছে, আবার ওই বাক্যটাই পুরো তৈরি হয়ে যাচ্ছে। আর নিত্য সমাসের ক্ষেত্রে এই যে অন্তর থাকলে অন্য হয়, দ্বীপান্তর, অন্য দ্বীপ, গ্রামান্তর, অন্য গ্রাম, ঠিক আছে? এইগুলো একটু মনে রাখতে হবে, বিশেষ করে এর যে শ্রেণী বিভাগগুলো এরকম ভাগের অনুযায়ী দিতে পারে কিন্তু, হ্যাঁ, সমাসের ভিতরে ঢুকে গিয়ে ওই যে ভাগগুলো সেগুলো দিতে পারে। নেক্সট, সমাস নির্ণয় করতে হবে, খুঁজে বার করে সমাস নির্ণয় করো। যদি খুঁজে বার করতে বলা হয় কোনটা সমাস হবে এখানে? কোনটা কোনটা আগে বলতে হবে। চেতনার অতীত, একদম চেতনার অতীত, চেতনার চেতনার অতীত, অতীত। একদম
সম্বন্ধ তৎপুরুষ। ঠিক আছে, চেতনার হ্যাঁ চেতনার অতীত সম্বন্ধ তৎপুরুষের মধ্যে পড়ছে। এটা আর কিছু বললাম না। পরের বলো, ক্ষমা করো, এটি কর্মবাচ্যের রূপ। লোক করে হোক। আচ্ছা, ক্ষমা করা হোক। অন্যরা? প্রথমটা বলা হোক ক্ষমা করো, প্রথমটা বলা হোক বলো ক্ষমা ক্ষমা করো। করা হোক। আচ্ছা, বলা হোক ক্ষমা করা হোক। বলে তো ভাব বাঁচে যাচ্ছে। বলো দেখি, বলা হোক ক্ষমা করা হোক, বলা হোক ক্ষমা করো, কারণ এটা তো ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, টোটালটা যখন চলে যাচ্ছে একদম তাই ভাব বাচ্চে চলে যাচ্ছে, কিন্তু যখন প্রথমটাকে ধরা হচ্ছে তখন কিন্তু কর্মবাচ্যে হয়ে যাচ্ছে। এইরকম সামান্য কিছু জিনিস যেগুলো টুকরো টুকরো ভুলের জন্য পুরো ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইগুলোকে একটু খেয়াল করতে হবে। এবার বলো দেখি, বাচ্য কত প্রকার আছে? বাচ্য কথার অর্থ কি? তিন বাচ্য কথার অর্থ কি প্রকার স্যার। বুঝতে পারছি না, আরেকবার বলো। ত্রিনা আরেকবার বলো। স্যার তিন প্রকার স্যার বাচ্চা জীবন। বাচ্য, বাচ্চা তিন প্রকার। আচ্ছা আমি বুঝতে পেরেছি, সবাই হচ্ছে ওই বামন দেবের বইটা করছো তাই তো? বামন দেব কার কার আছে? সবার আছে বামন দেবের বইটা? ভালো বই, অবশ্যই নিঃসন্দেহে ভালো। হুম, এছাড়া দেখবে যে অন্যান্য যে বইগুলো রয়েছে ব্যাকরণের, সেগুলোতে কিন্তু 4 প্রকার ভাগ করেছে। হ্যাঁ, কিছু কিছু আধুনিক যারা আছে বাচ্য। সব কথা কেটে গেল, হ্যাঁ, আরেকবার বলুন। কথাটা কেটে গেল, একবার বলুন। হ্যাঁ, বললাম যে বাচ্য সাধারণত বামন দেবের বইতে 3 প্রকার করা আছে, কিন্তু আধুনিক যে সমস্ত ভাষাতাত্ত্বিকরা আছেন তারা কিন্তু এটাকে 4টে ভাগ করছে, একটা কর্তৃ, একটা কর্ম, একটা করণ, হুম। এই সরি কর্মবাচ্য, তারপরে ভাববাচ্য, কর্ম করতে পারছি। হ্যাঁ, আর একটা কর্ম হচ্ছে করতে কর্ম কর্তৃ করতে। বাচ্য। ঠিক আছে, যদিও তারা বলে দিচ্ছে যে এই কর্মকর্তৃবাচ্য আসলে কর্তৃরই একটা পার্ট। ঠিক আছে, তারপরেও তারা 4টে ভাগ করছেন। হ্যাঁ, এবার দেখো কর্মকর্তৃবাচ্য, মানে কর্তৃবাচ্য যদি হয় তখন কি হবে? কর্তৃবাচ্যের ক্ষেত্রে আমরা যদি দেখি, কিভাবে বুঝবো সেটা কর্তৃবাচ্য? কর্তা প্রদান করতে হবে। কর্তা যখন ক্রিয়ার অনুগামী হয়, কর্তা যখন ক্রিয়ার অনুগামী হবে, তাই না? কর্তা যখন ক্রিয়ার অনুগামী হবে, কর্তা যে কাজটা করবে ক্রিয়াও সেই অনুযায়ী চলবে। ঠিক আছে, তখন সেটা কর্তৃবাচ্য হবে। আর যদি কর্মবাচ্য বলি, তখন কর্তা কর্মের অনুগামী হবে, তাই না? আর ভাববাচ্য হলে ক্রিয়া যখন ভাবের অনুগামী হবে। আর কর্মকর্তৃবাচ্যের ক্ষেত্রে কর্তা যেখানে থাকবে না, কর্ম বলছে এই আমার সুযোগ, আমি এবার একটু সবার উপরে দাদাগিরি ফলাবো। ঠিক আছে, এরকম ভাবে মনে রাখো। তখন ও কি করবে? বলবে যে কর্তা তুই এখন নেই, আমি এখন কর্তার অবর্তমানে আছি। ঠিক আছে, অতএব আমি কর্তা, সেই জন্য ও কর্তা হয়ে যাবে। কিরকম? যেমন একটা উদাহরণ, শাক বাজছে, বাজছে, এখানে দেখো শাক, আমরা সাধারণভাবে এখানে কর্তা কে মনে হচ্ছে? এই শাকটা কর্তা না কর্ম? শাক কত উজ্জ্ব আছে। কর্তা উজ্জ আছে। কে বাজছে, কে বাজ্য হয়, কি বাজ্যও হয়, আমরা বলি কে বাজছে, ব্যাপারটা কেমন হয়ে যায়? কি বাজছে? শাক তো একা একা বাজতে পারে না, শঙ্খ কি একা বাজতে পারে? কেউ একজন বাজায়, তাই না? শঙ্খ কেউ একজন বাজায়। তাহলে এইরকম শঙ্খ যখন কেউ একজন বাজায়, তাহলে সেই তো কর্তা, তাহলে শঙ্খ তখন কর্ম হয়ে যাচ্ছে। কর্তা থাকছে না যখন, তার অবর্তমানে কর্ম যখন এসে কর্তার জায়গা দখল করছে, তখন সেটা হচ্ছে কর্মকর্তৃবাচ্য। ঠিক আছে,
চলো নেক্সট, পরের প্রশ্ন। হরিদার গলার স্বর এই রকমের নয়, এটা কোথা থেকে নেওয়া? বহুরূপী। বহুরূপী কার লেখা? সুবোধ ঘোষ। সুবোধ ঘোষ। উৎস কেউ বলতে পারবে? বহুরূপী গল্প কোন গল্প গ্রন্থের থেকে নেওয়া? এইগুলো কিন্তু দেখতে হবে, দিতেই পারে পরীক্ষায়। হ্যাঁ, টেক্সচুয়াল যখন পড়তে হবে, উৎস কোন পত্রিকায় ওই গল্প বা কবিতা প্রকাশিত হয়েছে। এর আগে যেমন একটা লাইন ছিল, খুব সম্ভবত আফ্রিকা কবিতা থেকে ছিল বোধহয়, আমার এক্স্যাক্টলি মনে নেই ওটা। হ্যাঁ, আফ্রিকা কবিতার লাইন, হ্যাঁ আফ্রিকা কবিতার লাইন, ঠিক আছে। আফ্রিকা কবিতা কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, তাই তো? যাই হোক, তো এই যে ব্যাপারটা খেয়াল করো, হরিদার গলার স্বর এই রকমের নয়, এটির বিস্ময়বোধক বাক্য হলো কোনটি হবে? এটা বিষয় কোনটা হবে বাক্য, দেখি কে আগে বলতে পারে। প্রথমে তো হবে হরিদার গলার স্যার, স্বর এরকম। হরিদার প্রথমটা এরকম। হরিদার গলার স্বর এরকম। একদম প্রথমটাই, হরিদার। এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম হরিদার গলার স্বর এরকম, এরকম। তাই না? আচ্ছা বলো তো, বাক্য কত ভাগ, মানে বাক্যের ভাগ কটা আছে? তিনটি। গঠনগত দিক থেকে তিন প্রকারের সরল, জটিল, যৌগিক আর ক্রিয়াগত দিক কার্যগত 6 প্রকার। একটা হচ্ছে গঠনগত, আর একটা আরেকটা কার্যগত। অর্থগত। হ্যাঁ, অর্থগত। এইবার গঠনগত দিক থেকে আমরা জানি তিনটে, কিন্তু আধুনিক আবার সেই ওরা চারটে করছে। সরল, জটিল, যৌগিক মিশ্র। আর মিশ্র, তাই না? অর্থগত দিক থেকে আবার কটা ভাগ আছে? একাধিক রয়েছে। হ্যাঁ, বিভিন্ন জন বিভিন্ন ভাগ করছে। কটা? 7টি। হ্যাঁ, 7টি, 6টি, অনেক অনেক রকম বলছে। যাই হোক, 7টি ধরে নিতে পারি। হ্যাঁ, নির্দেশক, নির্দেশ করা বোঝাবে, তাই না? প্রশ্ন সূচক, তারপর অনুজ্ঞাবাচক, অনুজ্ঞাবাচক, বিস্ময়, তারপরে আসছে বিস্ময়, তারপরে নেতিবাচক, প্রার্থনা। নেতিবাচক। আচ্ছা, ওই দুটোই আমরা আসবো। প্রার্থনা, তারপরে সন্দেহ, কার্যকরণাত্মক আছে। আবেগ সূচক, তারপর শর্ত সাপেক্ষ। হ্যাঁ, আর একটা কি বলছিলে? কার্যকারণাত্মক, কারণাত্মক, ঠিক আছে। এটা কিন্তু আর এক জায়গায় হয় কার্যকারণাত্মক, এটা হচ্ছে তোমার ছন্দের মধ্যে রয়েছে। হ্যাঁ, যাই হোক, তো এইরকম অজস্র রয়েছে। আর ওই যে দুটো পার্ট, নেতিবাচক আর ইতিবাচক, নেতিবাচক বা নাবাচক, বা আর কি হতে পারে? নঙর্থক। হ্যাঁ, মনে রাখবে কিন্তু, ইতিবাচক বা হ্যাঁ বাচক, তাই না? হ্যাঁ, এইগুলো দেখবে এর সবগুলোর মধ্যে রয়েছে। তুমি সরল বাক্য তৈরি করছো, তুমি জটিল বাক্য তৈরি করছো, সবগুলোর মধ্যে পড়ে যাচ্ছে এগুলো, ঠিক আছে। তুমি দেখো, জটিল বাক্য যদি না আসো আমি তাহলে যাব না, এটা কিন্তু সরল নেতিবাচকের মধ্যে পড়ছে। আবার যদি বলি তুমি আসলে আমি যাব, এটা কিন্তু ইতিবাচকের মধ্যে পড়ছে, তাই না? এই জন্যে এটাকে কোনো পার্টের মধ্যে ইন্ডিভিজুয়ালি তুমি ফেলতে পারবে না। হ্যাঁবাচক বা নাবাচক এই যে ব্যাপারটা রয়েছে, এটা কিন্তু কোনো পার্টের মধ্যেই ফেলতে পারবে না। হ্যাঁ, চলো নেক্সট।
সাতটি তো সাতটি সাতটি সাত। আচ্ছা, বাহ। কি কি? দেখো, একটা নোটের পাঠের কিছু অংশ তোমাদের জন্য তুলে দিয়েছি। বাংলা ব্যাকরণে মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টি। অ, আ, হ্রস্বই, হ্রস্ব, এ, ও, এ। হয় যে ফলে ডাবল পড়ে গেছে আকারটা এ। এবার দেখো এখানে যে ব্যাপারটা রয়েছে মৌলিক, হ্যাঁ হ্যাঁ, বলছি এবার এটা তো প্রশ্নটা এসেছিল মৌলিক স্বরধ্বনির সংখ্যা। আচ্ছা আচ্ছা। তো মৌলিক স্বরধ্বনি দেখো, যৌগিক বা যুগ্ম স্বরধ্বনি, দ্বিস্বর, এগুলোর অনেক নাম, মানে সরি, মৌলিক স্বরধ্বনি একরকম রয়েছে, তার আর একটা পার্ট যৌগিক। তার ক্ষেত্রে যুগ্ম স্বরধ্বনি, দ্বিস্বর, সন্ধিস্বর, সন্ধ্যাক্ষর, সংযুক্ত স্বর, এইগুলো কিন্তু আলাদা। আমি এইটাকে দেখানোর জন্যে, মানে নামগুলো সঙ্গে পরিচয় করানোর জন্য আমি এই ডাবল পার্টটা তুলেছি। হ্যাঁ, না হলে শুধু এটা তুললেই হতো। মৌলিক মানে আমরা জানি যে বর্ণগুলোকে আর বিশ্লেষণ করা যায় না, আর যৌগিক মানে যেটাকে বিশ্লেষণ করা যায়, যেমন ওই, ও, এইগুলো। এবার এখানে সুনীতি কুমার চট্টোপাধ্যায় আবার এছাড়াও কিছু 25টা, আব্দুল হাই উনি 29টা, পবিত্র সরকার 18টি যুগ্ম ধ্বনির কথা বলছেন। যুগ্ম ধ্বনি বা যৌগিক ধ্বনি যাই বলো না কেন, সেগুলোর কথা বলছেন। কিন্তু এগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? পরেরটা দেখি, এটাকে বলতে পারে স্যার ও, স্যার ও, এখানে তো ও নেই। কেউ নেই। স্যার ও, ও, সেকেন্ডটা ও। সেকেন্ডটা ও হবে, ও অ হবে। ও হবে স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, অ। দেখো এখানে চারটাকে তুলে দিয়েছি আমি। বলছে যে একটি নিম্ন মধ্য পশ্চাৎ স্বরধ্বনি, এই চারটা যে কেউ যদি মনে রাখতে পারে যে কোনটা, দেখো উচ্চারণ অনুযায়ী প্রথমে যেটা পাচ্ছি সেটা কি? এ এ হ্যাঁ, এটা হচ্ছে সামনে আছে তাই কি, পেছনে থাকলে পশ্চাৎ, সামনে থাকলে সম্মুখ স্বরধ্বনি, তাই তো? সম্মুখ। আর পেছনে থাকলে পশ্চাৎ। পশ্চাৎ স্বরধ্বনি। এইবার সামনে যেগুলো আছে সেগুলো কিন্তু প্রসারিত স্বরধ্বনি, ই, এ, এ, আ, দেখো পরপর যাচ্ছে। মাঝখানে আছে বলে মধ্য স্বরধ্বনি, তাই না? একেবারে হা হয়ে যাচ্ছে কাল। আর যখন কুঞ্চিত, হর্ষ, ও, অ, দেখো পরপর আরো সরু হয়ে যাচ্ছে ঠোঁট, কুঞ্চিত হয়ে যাচ্ছে। এইবার একেবারে নিচে আছে আ, এই জন্যে নিম্ন স্বরধ্বনি। তার একটু উপরে আছে নিম্ন মধ্য, তার উপরে আছে উচ্চ মধ্য, আর তার উপরে উচ্চ। এবার আমার প্রশ্ন কি ছিল? নিম্ন মধ্য পশ্চাৎ মৌলিক স্বরধ্বনি, নিম্ন মধ্য পশ্চাৎ মৌলিক স্বরধ্বনি। দেখো এই দুটো, এই দুটোর মধ্যে অপশানে এটা দেওয়া আছে, পশ্চাৎ বলছে মানে অ, তাই তো? তাহলে এই জন্যে অটা এখানে আসছে। দেখো এখানে এইগুলো সম্পর্কে একটু আলোচনা একেবারে সংক্ষেপে চার্টের মধ্যে তুলে দেওয়া আছে। পিডিএফ দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা একটু দেখে নিও। নেক্সট, ঝ স্যার, ঝ হবে গীতধ্বনি। ঝ ঝ। ঝ ঝ ঝ। বাহ, সবাই তো বেশ ভালোই ব্যাকরণ ধারণা আছে, তাহলে তো সমস্যাই নেই। দেখো এখানেও একটা চার্ট তুলে দিয়েছি, দেখে নাও কোথায় কোনটা কি আছে না আছে, একদম পুরো চার্টের সাহায্যে তোলা আছে। এই গৃষ্টধ্বনি, এই যে পার্ট গুলো রয়েছে 5টা, এগুলোকে গৃষ্টধ্বনি বলছি, তাই তো? এই সেই জন্য এখানে দেখো ঝ আছে বলে এখানে ঝ আসছে, ঠিক আছে? পরের পার্ট চলো। স্বরবর্তী স্যার, স্বরবর্তী। এই রে, উত্তর দেওয়াই রয়েছে, ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। স্বরভক্তি, বিপ্রকর্ষে আর এক নাম স্বরভক্তি, আরো একটা নাম আছে, কি বলতো? মধ্য স্বরগম, মধ্য স্বরগম। মধ্য স্বরাগম, মধ্য স্বরাগম মনে রাখবে, বিপ্রকর্ষে আর এক নাম মধ্য স্বরাগম, ঠিক আছে? এই ধ্বনি পরিবর্তনের নোট থেকে একটা না একটা কোশ্চেন দেবেই। ধ্বনি পরিবর্তন, তারপরে এই যে 2 প্রকার যে স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি, দেখবে সহজ কোশ্চেন দিচ্ছে, বেশি জটিলে যাওয়ার দরকার নেই। আর শব্দ ভান্ডার থেকে কোশ্চেন দেবেই। তারপরে ওই যে কি বলে, পদ আছে, কারক আছে, সমাস আছে, এইগুলো মোটামুটি দেখে গেলে অনেকটা কম পাবে ব্যাকরণগত দিক থেকে। পরেরটা চলো,
লাস্ট কোশ্চেন আমরা। আচ্ছা তো শতনাসিক্কি ভবন স্যার, শতনাসিক্কি ভবন। আচ্ছা, শতনাসিক্কি ভবন। কেন শতনাসিক্কি ভবন হবে? স্যার নাসিক্য ধ্বনি ছাড়াই নাসিক্য ধ্বনির উদ্ভব হচ্ছে। তাই তো, তার মানে মানে কিছু সিস্টেম আছে। নাসিক্য ভবনের নিয়মটা কি? নাক দিয়ে যখন শ্বাসবায়ু বের হবে বা নাসিক্য ব্যঞ্জন বর্ণ যেগুলো, সেগুলো লুপ্ত হয়ে গিয়ে চন্দ্রবিন্দু হয়, তাই তো নাসিক্য ভবন। যেমন উম, ইঙ, দন্তান্ন, মধ্যাহ্ন, ম, এই যে বর্ণগুলো আছে সেগুলো কিন্তু সব কি নাসিক্য ব্যঞ্জন। এবার এই ব্যঞ্জনগুলো কোনো শব্দের মধ্যে আছে, যেমন চন্দ্র থেকে চাঁদ। চাঁদ, এখানে এই দন্তান্নটা উঠে যাচ্ছে, গিয়ে ও বলছে আমি চলে যাচ্ছি কিন্তু আমার জায়গা রেখে যাচ্ছি। কাকে রেখে যাচ্ছে? আমরা যেমন স্কুলে ব্যাগ রেখে আসি, এটা চন্দ্রবিন্দুকে রেখে গেছে, তাই না? তো এই চন্দ্রবিন্দু রাখার জন্য এইরকম সিস্টেমটাকে বলছি আমরা কি নাসিক্য ভবন বা নাসিক্কি ভবন, ঠিক আছে? কিন্তু যখন এই নিয়ম মানছে না, অথচ ইচ্ছে মতো চন্দ্রবিন্দু আসছে, চন্দ্রবিন্দু বলছে তুমি রাখবে তাই আমি বসবো, সব চলবে না, আমারও ইচ্ছাও থাকতে পারে, আমি যেখানে সেখানে বসতে পারি। তার জন্য দেখো এই পুস্তিকা থেকে পুথিয়া থেকে পুঁথি, স্টক থেকে ইট, দন্তস্ব আছে, কিন্তু এখানে কিন্তু উময়ঙ্গ, দন্তান্ন, মধ্যাহ্ন, ম, এগুলোর কোনোটাই নেই, অথচ চন্দ্রবিন্দু আসছে। ঘটক থেকে ঘোড়া, পেচক থেকে পেঁচা, এই যে ব্যাপারগুলো তখন কিন্তু নাসিক্য ব্যঞ্জন না থাকা সত্ত্বেও চলে আসছে, তার জন্য এটা শতনাসিক্য ভবন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকছে। হ্যাঁ, ক্লাস কেমন লাগলো একটু জানিও গ্রুপটাতে, তাহলে আমাদেরও একটু এনকারেজিং ব্যাপারটা আসে, আমরা আরো ভালো করে যাতে দিতে পারি সেটাও হবে। আর এই বিষয়ে কারোর কিছু বলার থাকলে তোমরা বলতে পারো, যদি কিছু বলার থাকে, কোনো জিজ্ঞাসা থাকলে। আচ্ছা, আর একটা বিষয়, যারা মক টেস্ট নিয়েছো, তোমাদের মধ্যে অনেকেই নিয়েছে, যারা নিয়েছো একটু বলে রাখি, ওয়েবসাইটটার আসলে হঠাৎ করেই কাল দুপুর থেকে সার্ভার ডাউন থাকার জন্যে পরীক্ষা দিতে একটু সমস্যা হচ্ছে। আশা করছি আজ রাতের মধ্যে ওরা সলভ করে ফেলবে। আমাদের টেকনিশিয়ান টিমের সঙ্গে কথা হয়েছে, ওরা চেষ্টা করছে, যা একটু অপেক্ষা করো, হয়তো একটা দিন বা দুটো দিন একটু পিছিয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু কিছু করার নেই, ওখানে আমরাও কিছু করতে পারবো না, আমরাও ওয়েবসাইটে খুব ভালোভাবে ঢুকতে পারছি না, যার জন্য এই সমস্যাটা হচ্ছে। তো তোমরা পরীক্ষাটা পরে অবশ্যই দিতে পারবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো এটা বলে রাখলাম। আর তাহলে আজকে গুড নাইট সবাইকে। হ্যাঁ হ্যাঁ, গুড নাইট, শুভরাত্রি। হ্যাঁ, হুম, গুড নাইট স্যার। হ্যাঁ গুড নাইট। গুড নাইট। হ্যাঁ গুড নাইট।